আপনাদেরকে স্বাগত। আপনারা জানেন প্রতিদিন আমরা হাজির হই, কথা বলি বিভিন্ন বিষয়ে। তবে আজকের দিনটি কিন্তু একদমই অন্যরকম। আপনারা জানেন আগস্টের এই মাস আমাদের শোকের মাস। 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। এবং আজকের এই দিনটি 21শে আগস্ট, এটিও কিন্তু একটি শোকের দিন। 2004 সালের এই দিনে সেই সময়ের বিরোধী দলীয় নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্রেনেড হামলা হয়েছিল। সেই হামলায় 24 জন নিহত হয়েছিলেন এবং 5 শতাধিক নেতাকর্মী আহত হয়েছিলেন। সেদিনের সেই নৃশংস ঘটনায় সাক্ষী ছিলেন এবং সেই গ্রেনেড হামলায় আহত হয়েছিলেন এমন একজন আজকের আমাদের অতিথি বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এবং এমপি পঙ্কজ দেবনাথ। ধন্যবাদ রাহুল। আসলে আজকের দিনটি আমরা যারা সেদিনকার এই বর্বরোচিত হামলার শিকার হয়েছিলাম এবং এই নৃশংস হত্যাযজ্ঞের সেই দুঃসহ স্মৃতি এখনো আমরা বয়ে বেড়াচ্ছি, আমাদের জন্য খুব কষ্টের। আজকের এই কথাবার্তায় কথা বলার শুরুতেই আসে আমি গভীর শ্রদ্ধা স্মরণ করি সেই শহীদদের, যারা নিজেদের জীবন বিপন্ন করেছেন, জীবন উৎসর্গ করেছেন প্রিয় নেত্রীর জীবন বাঁচাতে গিয়ে। যারা আমার মতো অনেকেই আমার চেয়ে বেশি গুরুতর জখম হয়েছেন, আহত হয়েছেন, এখনও যন্ত্রণা নিয়ে দিন কাটাচ্ছেন, সেই সহযোদ্ধাদের যাদেরই ত্যাগ বঙ্গবন্ধু কন্যাকে বাঁচিয়ে রেখেছিল। রাহুল, আমি আজকেও যেমন সকালে বঙ্গবন্ধু আমি গিয়েছিলাম শহীদদের বেদিতে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য, ঠিক ওই জায়গাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে খুনিরা কত বেশি ওয়েল ট্রেন্ড, কত নিখুঁত তাদের নিশানা। যদি আমাদের আপা মাননীয় নেত্রী, আজকের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, তখনকার লিডার অফ দ্য অপোজিশন, আপা বক্তৃতা শেষ করেছেন, যথারীতি নেমে আসবেন এবং আপনি নিশ্চয়ই জানেন সেই সমাবেশটা ছিল তৎকালীন বিএনপি জামাত যে রাজনৈতিক জোট, সেই জোটের রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় এবং সরকার বা রাষ্ট্রের প্রশাসনযন্ত্রকে ব্যবহার করে এক কথায় রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় বেড়ে ওঠা যে জঙ্গি গোষ্ঠী বা জঙ্গিবাদ, তৎকালীন সময়ের বাংলাদেশে ব্রিটিশ হাই কমিশনার, বাংলাদেশি বংশোদ্ভূত আনোয়ার হোসেন চৌধুরী গিয়েছিলেন সিলেটে হযরত শাহজালালের মাজার জিয়ারত করতে এবং সেখানে তার উপর হামলা হলো, গ্রেনেড হামলা। এবং ওই সময়টা বিএনপি জামাতের দুঃশাসনের হামলা, সন্ত্রাস, জঙ্গি তৎপরতা, আত্মঘাতী বোমা, এটি নিত্যদিনের চিত্র ছিল। এবং এই সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে শান্তির সপক্ষে মাননীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার আহ্বানে সেদিন শান্তি শোভাযাত্রা ছিল। আওয়ামী লীগের নেতৃত্বে শান্তি শোভাযাত্রায় বঙ্গবন্ধু কন্যার আহ্বানে হাজার হাজার নিরস্ত্র মানুষ ছুটে এসেছিলেন সন্ত্রাসের বিরুদ্ধে না বলতে, জঙ্গিবাদকে না বলতে। অথচ শান্তির সপক্ষে আসা সেই নিরস্ত্র মানুষগুলোর উপরে পরিচালিত হয়েছিল নৃশংস গ্রেনেড হামলা। আমাদের নারী নেত্রী আইভি রহমান সহ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা কুদ্দুস পাটোয়ারি, সাবেক ছাত্রনেতা মোস্তফা সেন্টু, আমাদের প্রিয় আদা চাচা, নেত্রীর দেহরক্ষী মাহবুব সহ প্রায় 24 জন সাথী সেদিন জীবন দিয়েছিলেন। জাতীয় নেতৃবৃন্দ শাকের মঞ্চেই মানব বর্ম তৈরি করে নেত্রীকে রক্ষা করেছিলেন এবং নেত্রীকে বাঁচাতে গিয়েই কিন্তু
আমাদের সাবেক মেয়র ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি হানিফ ভাইয়ের অকাল মৃত্যু। কারণ যেই পিলেটসগুলো, গ্রেনেডের যে স্প্লিন্টারগুলো আমাদের শরীরে বিদ্ধ আছে, যেগুলো হানিফ ভাইয়ের মাথায় শরীরে বিদ্ধ হয়েছে, সেগুলো কিন্তু হানিফ ভাই নেত্রীকে আড়াল না করলে ওইগুলো নেত্রীর শরীরে বিদ্ধ হতো। হানিফ ভাই, জিল্লুর রহমান সাহেব, রাজ্জাক ভাই, তোফায়েল ভাই, আমু ভাই, জলিল ভাই, সেলিম ভাই, মায়া ভাই ছিলেন, এবং কাদের ভাই, রহমান ভাই, বাহাউদ্দিন নাসিম ভাই, আজকে মাননীয় মেয়র সাদেক হোসেন, সৈয়দ সাইদ খোকন সহ আমাদের কখনো নির্মল গোস্বামী, কখনো আওলাদ ভাই। প্রচণ্ড ব্যবসা গরম ছিল, হাজার হাজার মানুষ কখনো ট্রাকের কোনায়, সিঁড়িতে, এভাবেই আমরা বিচরণ করছিলাম। আমি ছিলাম ঠিক সিঁড়িটার দক্ষিণ পাশে, ট্রাকের সাথে লাগানো সিঁড়ি। আপা নেমে আসবেন, নামার পরে যে গাড়িটায় আপা উঠবেন, কারণ বুলেট প্রুফ যে জিপটা, সেটার রুফ ডোর ছিল না, ছাদের দরজা ছিল না। আরেকটি যে জিপ ছিল যেটির ছাদ খোলা যায়, ছাদের দরজা আছে, সেটিকে সিলভার কালার জিপ বলা হতো আর কি। তো আমরা যেহেতু আপার নেমে আসবেন, আমি সহ আমরা যারা সভাপতি সংগঠনের নেতৃবৃন্দ আছি বা আওয়ামী লীগের তরুণ নেতৃত্ব, আমরা সাধারণত নেত্রীর গাড়িকে ঘিরে থাকি এবং স্লোগান দিয়ে পথ আমরা অতিক্রম করি। নেত্রী গাড়ির যে রোড ডোর, সেখানে দাঁড়িয়ে মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, অভিবাদন জানান। এটি সবসময় এই শোভাযাত্রায় হয়। আমি আমাদের স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দকে নিয়ে সেভাবেই প্রস্তুত ছিলাম। আপা বক্তৃতা শেষ করেছেন, নেমে আসবেন। আমি কিন্তু আপার বক্তৃতা শেষ, আপা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে ফেলেছেন, এবং সাথে সাথেই আমি আমার চোখ ট্রাকের দিকে, আপার গাড়িটার ফ্ল্যাগ স্ট্যান্ড আমার হাতে, ডান হাতে ধরা। আমি লিড স্লোগান ধরলাম, জয় বাংলা বলে আপা নেমে আসলে গাড়ি নিয়ে বেরোবো। আমাদের মধ্যে স্লোগানের কম্পিটিশন থাকে। আপা ঠিক পর মুহূর্তে আপার নানামার কারণে আমি তাকিয়ে দেখি আমাদের ইত্তেফাকের আলম ভাই এবং আমাদের ফটোগ্রাফার গুরকি সাহেব, আপা আমরা ছবি পাইনি, এই বলে আপাকে একটু ছবি লাগবে, থামালেন। একটি স্বাভাবিক কারণেই একটু থামলেন। যে কথা বলতে চেয়েছিলাম, যে খুনিরা, হামলাকারীরা কত প্রশিক্ষিত, যদি আমরা পরে আজকের পত্রিকা এসছে, এদেরকে সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানে নিয়ে গোপন ট্রেনিং দিয়ে এখানে পাঠিয়েছে। যদি সংবাদকর্মীদের, ফটোগ্রাফার আলম ভাই বা গর্গির কথায় আপা না থামতেন, নেত্রী না থামতেন, ঠিক ওই যে মুহূর্তের ভগ্নাংশ সময়, এই সময়টুকুতে যেই জায়গাটায় আপা থাকার কথা, সিঁড়িটায়, ওইখানেই প্রথম গ্রেনেডটা আঘাত এনেছে, এবং পরবর্তী গ্রেনেডটা ঠিক পাশে, যে গ্রেনেডে আক্রান্ত হয়ে আইভি রহমান বসে পড়লেন, তার 2 পা উড়ে গেল। সেদিন পরম করুণাময় একবারে হাতে ধরে তাকে বাঁচিয়েছেন। অজস্র মানুষের দোয়া, আশীর্বাদ, ভালোবাসা এবং মানুষের কল্যাণে জননেত্রী শেখ হাসিনার যে রাজনীতি, সেই কারণেই হয়তো তার উপর সৃষ্টিকর্তার কৃপা ছিল, তিনি জীবনে বেঁচে গেছেন। সেদিনকার টার্গেটটাই ছিল মূলত বঙ্গবন্ধু কারণ জননেত্রী শেখ হাসিনা। আমরা তো এই ধরনের গ্রেনেড অ্যাটাকের অভিজ্ঞতা ছিল না। আমরা কখনো পটকা বা যেগুলো ছোট ককটেল অথবা গুলির শব্দ আমরা শুনেছি। গ্রেনেড বা গ্রেনেডের শব্দ কি হতে পারে বিস্ফোরিত হলে, বা এটি বিস্ফোরিত হওয়ার পরে আক্রান্ত অথবা ক্ষতির পরিমাণ কি, কোনোরকম মানসিক প্রস্তুতি আমাদের ছিল না। প্রথম শব্দটা একটু ডিফারেন্ট, এবং আমরা উপর দিকে তাকালাম, একটু শব্দটা হওয়ার পরে একটু নীলাভ আলো কোত্থেকে আসছে, এটা কি রমনা ভবন থেকে, না সিটি হোটেল থেকে, না বাটা থেকে, কিছু বুঝে ওঠার আগেই
ঠিক আছে আপা ঠিক আছে, এবং মুহূর্তের মধ্যে দ্বিতীয় শব্দ, তখনই আমরা বুঝে ফেললাম যে সামথিং রং, একটা কিছু হয়েছে। এবং সবারই দৃষ্টি আপা কোথায় আছে, আপা। এবং উপর্যুপরি এই শব্দগুলো আক্রান্ত, এই দিকে মাটির নিচে মানুষের আহাজারি, প্রাণ ভয়ে মানুষের দিব্যদিক ছুটোছুটি। আমি ট্রাকের একটু দক্ষিণ পশ্চিম যে প্রান্তটা ঘিরে আপার যে জিপটা ছিল সেদিকে ধরা, আমি, আমাদের সহকর্মী কাজী মোয়াজ্জেম, মামুন মল্লিক এবং আমার সাথে থাকা কুদ্দুস পাটোয়ারি ঘটনাস্থলেই শহীদ হলেন। আমাদের আনোয়ার পারভেজ টিঙ্কু, আমাদের লিটন মোল্লা, আমাদের বাগেরহাটের জগলু মারা গেছেন পরে, খুব মারাত্মক আহত। এমন অনেক কর্মী আমাদের যারা স্বেচ্ছাসেবক লীগের তো আছেই, আওয়ামী পরিবারের শত শত কর্মী সেদিন এই মারাত্মক আহত হয়েছিল। আসলে বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনের একটি শান্তিপূর্ণ সমাবেশে এই ধরনের বর্বরচিত নারকীয় হামলা হত্যাযজ্ঞ পরিচালিত হতে পারে, এটা কিন্তু জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড আমরা পত্রিকায় বইতে পড়েছি। ৭১-এ ছোট ছিলাম, মুক্তিযুদ্ধ। ঠিক এইরকম ভাবে শান্তিপূর্ণ সমাবেশে পরিকল্পিত আক্রমণ, এটি আমাদের ভাবনার অতীত ছিল। আচ্ছা দাদা, যদি বলি যখন গ্রেনেড হামলা হলো সেই মুহূর্তে আপনি কিভাবে আহত হলেন এবং আপনি মানে আসলে কিভাবে বুঝলেন কিংবা কখন বুঝলেন যে আসলে এটি গ্রেনেড অ্যাটাক? আসলে আমরা তো গ্রেনেড না বোমা না কি সেগুলো তো সেটা বুঝেছি আসলে অনেক বোঝা যাচ্ছে। পরে, হয়তো পরের দিন পত্রিকায় ঘটনার দেখে, পরে আসলে, বেশ ঘটনার পরে। পরে আমরা আহত হয়ে হাসপাতালে চলে গেছি, সেখানে চিকিৎসা, তারপরে সাংবাদিকদের মুখে শোনা অথবা পত্রিকায় দেখা যে গ্রেনেড তো পরে পাওয়াই গেল যে গ্রেনেড অ্যাটাক। ঠিক ঠিক ওই সময়টা তো আমরা বুঝতে পারিনি। কিন্তু এই যে গ্রেনেড হামলাগুলো হচ্ছে, সিলেটে শাহজালাল বাজারে হামলা হয়েছে, বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিকে গ্রেনেড ছুড়ে ধ্বংস করা হচ্ছে, হাওয়া ভবনে বসে পরিকল্পনা করা হচ্ছে, যেগুলো পরবর্তীতে বেরিয়ে এসছে তদন্তে, সাক্ষ্যে যেগুলো বেরিয়ে এসছে, যে হাওয়া ভবনে বসে রাষ্ট্রযন্ত্রের স্পর্শকাতর সংস্থাগুলোকে ব্যবহার করে তারেক রহমান, হারিছ চৌধুরী, আব্দুল সালাম পিন্টু, তার ভাই মাওলানা তাজউদ্দিন, তাদেরকে ট্রেনিং দিয়ে পাকিস্তান থেকে আরজেস গ্রেনেড আনা এবং গ্রেনেড সরবরাহ করা, গ্রেনেড হামলা করা, হামলার পরে সেই খুনিদেরকে পাকিস্তানে পালিয়ে যেতে পথ তৈরি করে দেওয়া, কেন্দ্রীয় কারাগারে গ্রেনেড, যেখানে বঙ্গবন্ধুর খুনিরা, পুলিশ হেডকোয়ার্টারের উল্টো দিকে যেটা ওসমানী উদ্যানের পুকুরের পাশে গ্রেনেড, বঙ্গবাজারের কোনায় গ্রেনেড। এটি তো বাজারে খেলনা না, পুতুলের খেলনা না, বা মণিমুরকিও না বাজারে পাওয়া যাবে। কাজেই যুদ্ধক্ষেত্রে ব্যবহার উপযোগী এই যে আরজেস গ্রেনেডটা এলো, এটা উৎপাদন কোথায়, তৈরি হয়েছে কোথায়, আসলো কিভাবে, এটি নিঃসন্দেহে তৎকালীন গোয়েন্দা সংস্থা এবং আইন প্রয়োগকারী সংস্থা জানতে হবে এবং তারা জানেন। না জানলে আরজেস গ্রেনেড বাংলাদেশে আকাশপথে ঢুকুক, স্থলপথে ঢুকুক আর নৌপথে ঢুকুক, এটি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা বা নিরাপত্তা আইন প্রয়োগকারী সংস্থা জানবেন না, এটি কেউ বিশ্বাস করে না। এবং সে কারণেই বদ্ধমূল ধারণা এবং যিনি সত্য প্রমাণিত হয়েছে যে সরকারের শীর্ষ পর্যায়ে থাকা ক্ষমতার বিকল্প কেন্দ্র তারেক রহমানের নেতৃত্বে হাওয়া ভবন, সেই হাওয়া ভবনেই উপর্যুপরি বৈঠক করা হয়েছে এবং এই নিখুঁত পরিকল্পনা সাজিয়ে বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করা, অর্থাৎ তাদের ভাষায় তাদের পথের কাঁটা। ওই যে জঙ্গিবাদী গোষ্ঠী বিএনপি, জামাত, যুদ্ধপরাধীদের রাজনৈতিক ছত্রছায়ায় পৃষ্ঠপোষকতা বেড়ে ওঠা যে সাম্প্রদায়িক শক্তি, তাদের পথের কাঁটা তারেক রহমানের ক্ষমতাকে প্রলম্বিত করার, দীর্ঘমেয়াদী করার যেই অপচেষ্টা, যে অপকৌশল, সেই অপকৌশলে তাদের প্রতিবন্ধক
হচ্ছেন গণতন্ত্রের পক্ষের শক্তি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, তাকে হত্যা করার মধ্য দিয়ে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করা, জাতিকে মেধাশূন্য করা, মূলত গণতন্ত্রের যাত্রাকে বিঘ্নিত করা। এবং বেকুব তারেক রহমানরা হয়তো বুঝতেই পারেনি যে ওই দিন যদি শেখ হাসিনা তাদের পরিকল্পনার শিকার হতেনি, তাহলে দেশটা কি হতো। তাহলে তো অনিবার্য হবে দেশটা একটা আফগানিস্তান পাকিস্তানের মতো ব্যর্থ রাষ্ট্র হতো, জঙ্গি নির্ভর ব্যর্থ রাষ্ট্র হতো। আমি ফিরে আসি ঘটনায়। আমি তখন ট্রাকের ওই পাশ, ট্রাক ছিঁড়ি এবং দক্ষিণ পশ্চিম কর্নারে আব্বার যে গাড়িটা এখানে দাঁড়ানো, যেটা বলছিলাম যে শব্দ, আমরা আপা কোথায় আছে, এবং আমরা দেখছি যে জাতীয় নেতৃবৃন্দ আপাকে ঘিরে রেখেছেন, মানববন্ধন করেছেন। কয়েকটা গ্রেনেড বিস্ফোরণ হওয়ার পরে একটু পজ, এবং আমি ধন্যবাদ জানাই, একটু স্যালুট দেন যে ওই গ্যাপের মধ্যেই তারা সাহস করে আপাকে দ্রুত নামিয়ে নিয়ে এসছেন, এবং খুব দ্রুত নামিয়ে এনে আপাকে গাড়িতে তুলেছেন। আপাকে গাড়িতে তোলার সময় পর্যন্ত আমি দাঁড়াতে পেরেছিলাম। দাদা একটু একটু বিরোধী দলের নেতা হিসেবেও তো একটা নিরাপত্তা যে ব্যবস্থা থাকে, আমি আসবো সেই জায়গাটায়, আসবো। কারণ নেত্রীকে যখন গাড়িতে একরকম চ্যাংদোলা করেই তোলা হলো, ওই পর্যন্ত আমি আগাবো, আমার এর ডান পা ফ্রি ছিল, আমি বাম পা নাড়তে পারছিলাম না। হঠাৎ করে পা আমার ঠিক আছে, পা তো হাত দিয়ে পা ঠিক আছে, পা নাড়তেই পারছিলাম না। এই পায়ে স্প্রিন্ট আমার পেয়ে এসেছিল, যা হয় একেবারেই অবশ হয়ে গেছিল, নাড়তেই পারছিলাম না। এবং ওই যে গুজু হয়ে পা ধরতে গেলাম যে পা ঠিক আছে, তখনই বসে পড়লাম, এবং আমার পাশ দিয়েই আবার ওই গাড়িটা চলে গেল পূর্ব দিক দিয়ে। এবং তখন গুলি ইনফ্যাক্ট মাহবুব যখন পড়ে যায়, সেটি আমি ভালো করে ঠিক দেখে উঠতে পারিনি। ততক্ষণ আমি বসে পড়েছি, আমি পড়ে গেছি। আপা চলে যাওয়ার পরে আপা নিরাপদ আছে এইটুকু ভাবছি। তারও যে শ্রবণ শক্তি, তিনি যে গ্রেনেডের শব্দে, তারও যে মূলত, হ্যাঁ আমি আবারও বলি, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যদি মানব বর্ম তৈরি না করতেন, ঢাল তৈরি না করতেন, তাহলে তো এই আক্রমণে খুনিরাই সফল হতো। আপা যখন চলে যান, তো এক ধরনের একটা ওই বিপদের মধ্যেও নিজে বিপদগ্রস্ত, কি হবে জানি না, হাজার মানুষের দিক বিদিক ছুটাছুটি, আমাদের শরীরের উপর দিয়ে বহু মানুষ পালিয়ে গেছেন, এটাই স্বাভাবিক। তারপরেও এক হাতে ভর করে 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 একেবারে গড়িয়ে আমাদের দেশি ভাষায় যে শেষিয়ে পূর্ব দিকে, যখন পশ্চিম দিকে গেলাম, পুলিশের ব্যারিকেড ধরলাম। ব্যারিকেড দাঁড়ানোর পরে আমাদের কাজী শহীদুল্লাহ লিটন সহ আমাকে ধরলো, আর একটা 80cc মোটরসাইকেল আমাদের মুরাদনগরের এনায়েত উনি আসলেন, তুলে দিলেন। আমি সেইভাবে ঢাকা মেডিকেল আমরা গেলাম। সেখানে অনেক বিভৎস অবস্থা। যে কথা রাহুল আপনি বলছিলেন যে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে, আসলে সিলেটে গ্রেনেড হামলার পরে সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষ থেকে শান্তি সমাবেশ বা শান্তি শোভাযাত্রা, এটার জন্যে একজন বিরোধী দলের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা, যিনি সবসময় তাকে জঙ্গি এবং সন্ত্রাসীদের বুলেট তাড়া করে, ৭১ এবং ৭৫-এর খুনিরা যাকে সবসময় নিশানা করেন, তার মিটিংয়ে যেই পরিমাণ নিরাপত্তা দেওয়ার কথা, এমনকি সারা দেশে এই জঙ্গি তৎপরতার পরেও, ব্রিটিশ হাইকমিশনের উপরে গ্রেনেড অ্যাটাকের পরেও, লিডার অফ দ্য অপোজিশন বা রিসেন্টলি পাস প্রাইম মিনিস্টারের মিটিংয়ে যেই পরিমাণ নিরাপত্তা দেওয়ার কথা, সেটি কিন্তু দেওয়া হয়নি। এবং
শুধু যে মিটিংয়ের নিরাপত্তা দেওয়া হয়নি তা না, আমরা যখন আক্রান্ত হয়ে মৃত্যু যন্ত্রণায় চিৎকার করছি, মানুষ দিক বিদিক ছোটাছুটি করছে, আহতদের উদ্ধার না করে বরং আমাদের উপর লাঠিচার্জ করা হলো, আমাদের উপর টিয়ার সেলিং করা হলো। অর্থাৎ খুনিদেরকে পালিয়ে যাওয়ার পথ তৈরি করে দেওয়া, খুনিদেরকে ওই আলমার কাজুলের অ্যাম্বুলেন্সে করে এয়ারপোর্ট হয়ে চিরং পাকিস্তানে পালিয়ে যাওয়ার পথ তৈরি করে দেওয়া, সেগুলো আমরা পরে জেনেছি। যেখানে এত বড় আক্রমণ, বিভীষিকা, সেখানে আক্রান্ত মানুষদের আপনি উদ্ধার করবেন না তাদের উপরে টিয়ার সেলিং করবেন, তাদের উপর লাঠিচার্জ করবেন? আমাদেরকে উদ্ধার করতে আসা কর্মীদের আসতে হচ্ছে না? আমরা যারা প্রাণ ভয়ে চিৎকার করছি বাঁচাও, আমি তো তুলনামূলক কম আহত, আমার চেয়ে অনেক বেশি আহত আমাদের কাদের ভাই পা কিন্তু একেবারেই অবস্থা, রহমান ভাই, বাহুদ্দিন নাসিম ভাই, আওলাদ ভাই, আমাদের SM কামাল ভাই, নজরুল ইসলাম বাবু, অনেক আরো কিন্তু সবাই কিন্তু আরো আহত। আপনি তো বলছিলেনই এবং আপনি তো বলেই দিলেন যে কারা দায়ী। তো আমরা কিন্তু জানি যে বিচার কাজ তো শুরু হয়েছে ইতিমধ্যে, কিন্তু বিচারিক আদালত থেকে উনি সেই সময়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, আব্দুল সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এবং এখন যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি তো লন্ডনে আছেন অনেক দিন ধরেই, তিনি সহ 19 জনকে যাবজ্জীবন দেওয়া হয়েছে। তো আমরা যতদূর জানতে পেরেছি এবং পড়ছি যে আসলে যারা যাবজ্জীবন পেয়েছে তাদের মৃত্যুদণ্ডের জন্য আবার উচ্চ আদালতে আপিল করা হবে, তার জন্য পেপার বুক তৈরি করা হচ্ছে এবং আইনমন্ত্রী আজকে বলেছেন যে হয়তোবা 2-3 মাস সময় লাগবে। আপনি কি মনে করেন যে বিচার কাজ আসলে আরেকটু দ্রুত করা যেত কিনা, কিংবা কোনো রকম কোনো? রাহুল একটা সুন্দর প্রসঙ্গ তুলে এনেছেন, যেটি এই 21শে আগস্টের দিনে বলা খুব বেশি প্রয়োজন। বিচার, গ্রেনেড হামলার 24 জন মানুষের শহীদ হওয়া, অর্ধসহস্রাধিক মানুষের মারাত্মক জখম, সবচেয়ে বড় কথা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করা। বঙ্গবন্ধু কন্যা তো শুধু ব্যক্তি নন, তিনি একটি প্রতিষ্ঠান, তিনি জাতির পিতার কন্যা, তিনি লিডার অফ দ্য অপোজিশন, তিনি রিসেন্টলি 5 প্রাইম মিনিস্টার। বাংলাদেশের রাজনীতির জন্য অপরিহার্য যে রাজনৈতিক একটি প্রতিষ্ঠান, বাংলাদেশের স্বাধীনতায় একক নেতৃত্ব দানকারী যে রাজনৈতিক দল, তার কর্ণধার। শেখ হাসিনা শুধু ব্যক্তি না, তিনি প্রতিষ্ঠান। এবং জননেত্রী শেখ হাসিনাকে নিশ্চিহ্ন করার মধ্য দিয়ে মূলত বাংলাদেশটাকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। এটি একটি যে অপরাধের মাত্রা, সাধারণ ব্যক্তি হত্যা আর গণতান্ত্রিক প্রক্রিয়াকে হত্যা করা, প্রতিষ্ঠানকে হত্যা করা, এবং হত্যার মধ্য দিয়ে আমাদের মুক্তিযুদ্ধের মূল্যবোধ, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক যে মূল্যবোধ, যে চেতনা, সেটিকে ধ্বংস করে পাকিস্তানের মতো জঙ্গি রাষ্ট্র করা। এবং তারেক রহমান সহ হারিস চৌধুরী, সালাম পিন্টু, তৎকালীন প্রতিমন্ত্রী বাবর, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী খালেদা জিয়া সিদ্ধান্ত দিয়েছে তারেক রহমান তার হাওয়া ভবনের মালিক, তিনি সেখানে বসেছেন বারবার। কিভাবে সিদ্ধান্ত এসেছে বঙ্গবন্ধু খুনিদের সাথে, ISIর সাথে, এবং ISI বঙ্গবন্ধু খুনিদের পরিকল্পনার সাথে হাওয়া ভবনের সম্মতি, সেখানে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা, আমাদের দেশের স্পর্শকাতর সংস্থাগুলোকে ব্যবহার করা, সবটাই কিন্তু তারেক রহমানের নির্দেশে হয়েছে। এবং ঘটনার পরপর যেই আলামত হিসাবে গ্রেনেডটা পাওয়া গিয়েছিল, ওখানে উদ্ধার করা হলো ঘটনাস্থল থেকে, অতি দ্রুত সেই গ্রেনেডটিকে বিস্ফোরণ ঘটিয়ে আলামত ধ্বংস করে দেওয়া হলো। এই গ্রেনেডটি কোথাকার তৈরি, কিভাবে এসছে, কে আনলো, সেটা গ্রেনেডটা থাকলে কিন্তু গবেষণা সম্ভব, তদন্ত অনুসন্ধান সম্ভব। কিন্তু একেবারে সিদ্ধান্ত নিয়ে, উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে সেই গ্রেনেডটিকে বিস্ফোরণ ঘটিয়ে আলামত ধ্বংস করা হলো। যেই সেনা কর্মকর্তা এই গ্রেনেডটি বিস্ফোরণ করতে আপত্তি জানিয়েছিলেন, আলামত ধ্বংসে তিনি আপত্তি জানিয়েছিলেন, তাকে পর্যন্ত পানিশমেন্ট দেওয়া হয়েছে।
ঘটনার সাথে সাথেই ওয়াসা এবং ফায়ার সার্ভিসের পানি ঢেলে সমস্ত চিহ্ন নষ্ট করে দেওয়া হলো। যেই খোলা ট্রাকটা আমাদের মঞ্চ ছিল, সেই খোলা ট্রাকটা দ্রুত সরিয়ে ফেলা হলো। অর্থাৎ ঘটনাকে আড়াল করার জন্য যা যা করা দরকার, বেগম জিয়া, তার সন্তান, আমি বলবো কুলাঙ্গার পুত্র তারেক রহমানরা এবং তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবটাই করেছেন। সেই কারণে যেহেতু মাস্টারমাইন্ড তারেক রহমান, তার ক্যাপিটাল পানিশমেন্ট আমরা দাবি করি। দাদা, যেটা আপনি তো অনেক কিছু বললেন যে তার আলামত সরিয়েছে, কিন্তু বিএনপি কিন্তু বরাবরই এটা অস্বীকার করে আসছে। এটি একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আমি যে প্রশ্নটি করেছিলাম যে আপনারা তো টানা তো বোধহয় 11 বছরই হয়ে গেল আপনারা ক্ষমতায়, সেই ক্ষেত্রে যদি আপনারা একদম নিশ্চিত হন, সব কিছু তথ্য প্রমাণ থাকে, সেই ক্ষেত্রে বিচার কাজটা একটু তাড়াতাড়ি হতে পারতো না? আমি আসছি এই জায়গাটায়, সেটি হচ্ছে যে আমি বিচার কাজ নিয়ে কথা বলি। প্রথম দিকে আলামত ধ্বংস করা হলো। পার্লামেন্টে যখন গ্রেনেড অ্যাটাক নিয়ে আমাদের নেতৃবৃন্দ কথা বলতে চাইলেন, খালেদা জিয়া এবং তৎকালীন স্পিকার একটি কথা বলতে দিলেন না, বরং একেবারে নির্লজ্জের মতো খালেদা জিয়া বললেন, ওনাকে আবার মারবে কে? উনি তো নিজেই ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে এসছেন। অর্থাৎ মামলাটাকে প্রধানমন্ত্রী, দেশের সর্বোচ্চ নির্বাহী কর্তা ব্যক্তি, তিনি মামলার ডিরেক্টিভ দিয়ে দিলেন। অর্থাৎ শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে মিটিংয়ে এসছেন, ওনাকে আবার মারবে কে? খালেদা জিয়া যখন এই নির্দেশনা দিয়ে দেন, যখন আলামত ধ্বংস করা হয়, তখন বোঝা যায় যে এই মামলা কি এবং এই হামলার সাথে কারা জড়িত। এবং পরবর্তীতে এফবিআই এসছে, সেটিকে আড়াল করার জন্য জজমিয়া নাটক সৃষ্টি করে মানুষকে বিভ্রান্ত করা, যেগুলো প্রমাণিত হয়েছে। প্রথম দিকে যদি মামলাটা নিজ গতিতে চলতো, প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য অনুসন্ধান প্রক্রিয়া সেভাবে চলতো, তদন্ত প্রক্রিয়া সেভাবে চলতো, তাহলে হয়তো এখানে এসে 11 বছর লাগতো না। মাঝখানে কেয়ারটেকার গভর্নমেন্ট বা ফখরুদ্দিন মনিরুদ্দিন আজাদের সময়ে একটি চার্জশিট দেওয়া হয়েছিল, সেখানেও মূল ঘটনা যে গ্রেনেডের উৎস কি, আপনার গ্রেনেডটা কোত্থেকে আসলো, কে আনলো, মাস্টারমাইন্ড কে, সেটা কিন্তু সেই তদন্তে বা সেই চার্জশিটে উল্লেখ করা হয়নি। হাওয়া ভবনের যে পরিকল্পনা, যেখানে তৎকালীন রেজ্জাকুল হায়দার সহ ডিজিএফআই, এনএসআই কর্তা ব্যক্তিরা ডিসিশন নিয়ে মাঠে নেমেছেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র সচিবরা, পুলিশ কমিশনের নির্দেশ ছাড়া তো আক্রান্ত ব্যক্তিদের উপরে লাঠিচার্জ, টিয়ার গ্যাস হতে পারে না। পুলিশ কমিশনার বা দিতেন রেসপেক্টিভ অফিসারদের নির্দেশ ছাড়া তো ওই জনসভা বা শান্তি র্যালির নিরাপত্তা ব্যবস্থা শিথিল হতে পারে না। আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টিকে আড়াল করে এতগুলো গ্রেনেড মিটিংয়ে আসবে, সেই মিটিং গ্রেনেড বিস্ফোরিত হবে, এটি মানুষ বিশ্বাস করে না। কাজেই ওই তদন্তেও, ওই চার্জশিটেও যারা মাস্টার মাইন্ড, প্রকৃত যারা পরিকল্পনাকারী, যেমন এই গ্রেনেডটা একই সময়ে আমাদের কেন্দ্রীয় কারাগার থেকে উদ্ধার করা হলো, কি কারণে, কিভাবে সেখানে গ্রেনেড গেল? এই গ্রেনেড পুলিশের কর্ডের উল্টো দিকে পাওয়া গেল, কে, কিভাবে, কেন? এই গ্রেনেড বঙ্গবাজারে পাওয়া গেল, তো পরিকল্পনাটা কি ছিল? যেগুলো পরবর্তীতে এসছে, বঙ্গবন্ধু খুনিদের, বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করতে পারলে খুনিরা যেখান থেকে বেরিয়ে আসবে, আর কোনো কারণে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার হলে, পরবর্তী পর্যায়ে আওয়ামী লীগ ক্ষমতা এলে ওই খুনিদের ফাঁসি হবে। কাজেই এই যে একটা ডিটেইল যে প্ল্যানটা ওদের, যারা মূলত তোমার স্বাধীনতার শত্রু, আমি খুব মিল খুঁজে পাই। 71-এ যে ষড়যন্ত্রকারীরা বা বাংলাদেশ বিরোধী যে অপশক্তি, ওরাই কিন্তু 71-এ পরাজয়ের প্রতিশোধ নিতে গিয়ে 75 সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে। এবং জিয়াউর রহমানের পৃষ্ঠপোষকতায় সেই যুদ্ধ অপরাধীরা বেড়ে উঠেছে,
তাদেরকে সাথে নিয়ে জিয়াউর রহমানের বিধবা স্ত্রী খালেদা জিয়া আর কুলাঙ্গার তারেক রহমানরা তথাকথিত 4 দলীয় জোট করে ষড়যন্ত্রে নির্বাচনে ক্ষমতায় এসেছে এবং ক্ষমতায় এসেই আওয়ামী লীগ নিধন, সংখ্যালঘু নিধন, দেশ থেকে বাধ্য করা, ধর্ষণ, গণধর্ষণ, মানবতার বিরুদ্ধে অপরাধ, সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট, অর্থাৎ গণতন্ত্রের সমস্ত সংস্কৃতিগুলো, গণতান্ত্রিক চর্চার সমস্ত যে ধাপগুলো ধ্বংস করে দিয়ে মূলত এটিকে পাকিস্তানের অঙ্গরাজ্যে পরিণত করার ষড়যন্ত্র করছিল। আচ্ছা দাদা, আপনি বলছিলেন যে তত্ত্বাবধায়ক সরকারের সময়ও যেটি বললেন যে সঠিক তদন্ত হয়নি। আমরা তো দেখি যে বিএনপি সরকারের সময় খুব সম্ভবত বোধহয় 1 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। ঘটনার একদিন পরে বিএনপি নেতা পরবর্তীতে হাইকোর্টের বিচারপতি জয়নাল আবেদিনকে 1 সদস্যের কমিটি করে বিচার বিভাগ তদন্ত কমিশন হয়েছিল। আমরা তখন হাসপাতালে চিকিৎসাধীন, দেশের বাইরে। তিনি যা দিয়েছেন সেটি আজকে প্রমাণিত একেবারে হাস্যকর ছিল, ভিত্তিহীন ছিল। দাদা, সেক্ষেত্রে আপনি যেহেতু ভিকটিম, আপনি আহত হয়েছিলেন, সেখানে ছিলেন, আপনার কাছে কি গিয়েছিল, মানে কি হয়েছিল সেগুলো জানতে? কিংবা আমার কাছে বিচার বিভাগ তদন্ত কমিটির কেউ আসেনি, বা মূলত এইটাকে তদন্ত, এই হামলাকে খালেদা জিয়া কি চান সেটা তিনিই বলে দিয়েছেন যে নেত্রীকে, ওনাকে আবার হত্যা করবে কেউ, নিজে ভেঙে ভেঙে নিয়ে গেছেন। অর্থাৎ খালেদা জিয়ার এই বক্তৃতার মধ্যে থেকে কিন্তু তদন্তের ফলাফল কি হতে পারে, মামলা নিয়ে বিএনপির কি পরিকল্পনা তা বোঝা গেছে। তার আগেই আলামতগুলো ধ্বংস করেছে এবং সেই ধারাবাহিকতায় কিন্তু জজবে নাটকের সৃষ্টি এবং জজবে নাটক করে প্রকৃত সত্যকে আড়াল করা। আমরা বলছি তত্ত্বাবধায়ক সরকারের আমলে চার্জশিট একটা হয়েছিল, কিন্তু সেখানে কিন্তু গ্রেনেডের উৎস কি, কেন আসলো, কোত্থেকে আসলো, এখানে কে কে জড়িত, আমাদের সংস্থাগুলোর রাষ্ট্রযন্ত্রের কোন কোন সংস্থা ইনভলভ, সংস্থার কোন কোন ব্যক্তি জড়িত, সেই বিষয়গুলো কিন্তু আসেনি। তার মানে দাদা আপনি বলছেন যে কাজেই একেবারেই যথাযথ হয়নি, সে কারণে এটি পুনঃতদন্তের দাবি রেখেছে। পুনঃতদন্ত শেষে চার্জশিট হয়েছে, লোয়ার কোর্টে সাজা হয়েছে, রায় হয়েছে। আমরা মনে করি যেহেতু হাওয়া ভবনে বসে তারেক রহমান এই ঘটনা পরিকল্পনা করেছেন, অনুমোদন দিয়েছেন, সিদ্ধান্ত দিয়েছেন, তার ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত। আচ্ছা দাদা, আপনি তো বলছেন যে তার মানে আপনার কথাতেই আপনি বলছেন যে এখন একদম সঠিক তদন্ত হচ্ছে, তদন্ত হয়ে বিচার হয়ে গেছে, লোয়ার কোর্টে জজ কোর্টের বিচার হয়ে গেছে, এখন উচ্চ আদালতে, হাইকোর্টে আমরা সরকার পক্ষ থেকে আপিল করা হচ্ছে বা হবে যে আরও যাদের ক্যাপিটাল পানিশমেন্ট হয়নি, যারা মূল পরিকল্পনাকারী, তাদেরও সর্বোচ্চ শাস্তি দাবি করে আমরা চাই তাদের সর্বশাস্তি হোক। আবার তারাও তো, যারা আসামি, তারাও তো আপিল করার সুযোগ পাবে। সেটি আইনি প্রক্রিয়া, তারা আপিল করতে পারবেন এবং সর্বোচ্চ আদালত যারা ব্যক্তি শেখ হাসিনা নামক এই প্রতিষ্ঠানকে নিশ্চিহ্ন করার মধ্য দিয়ে বাংলাদেশকেই ধ্বংস করতে চেয়েছিল, তাদের সর্বোচ্চ শাস্তি হতেই পারে। এবং সেটি কিন্তু এটা কিন্তু বাংলাদেশের ভিত্তিকে কাঁপিয়ে দিয়েছে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের যে অস্তিত্ব, যে শিকড়, সেখানে নাড়া দিয়েছে। কাজেই ওই ষড়যন্ত্রকারীদের, পরিকল্পনাকারীদের, হামলাকারীদের, হামলায় সহায়তাকারীদের, হামলার পূর্বে পরে হামলা খুনিদের পালিয়ে যেতে সহায়তা করেছেন, তাদেরও সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। আচ্ছা দাদা, আপনি তো হামলাকারীদের নিয়ে বলছেন, ওই দিন কিন্তু আপনিও বলছিলেন যে প্রায় 500 শতাধিক আহত হয়েছে। আমরা কিন্তু এই 21শে আগস্ট আসার আগে আগে বিভিন্ন প্রতিবেদন দেখি যে এমন অনেক আহতদের খোঁজ খবর নেওয়া হয় না, তারা খুব খারাপভাবে দিন কাটাচ্ছে। এটি সত্য না, কারণ এখানেই বঙ্গবন্ধু কন্যার বিশেষত্ব। তিনি শেখ মুজিবের মেয়ে, শেখের বেটি। আমরা হাসপাতালে চিকিৎসাধীন, একেবারেই মৃত্যু মুখ থেকে ফিরে যাওয়া
বড় আপা, শুনেছি সুদর্শনে বসে দুই বোন সিদ্ধান্ত নিয়েছেন, যখন ফিরেই সবাইকে পাঠিয়েছেন যে নেতাকর্মীদের খোঁজ দাও, উদ্ধার করো। আমরা স্বাভাবিক কারণে প্রথমে ঢাকা মেডিকেলে গেলাম। আমি, আমাদের মহানগরের বাচ্চু ভাই, আওয়ামী লীগের নেতা মহানগর নেতা বজলু ভাই, অধ্যক্ষ আবু সাইদ, আমাদের অজয়কর খোকন, ছাত্রলীগের সাবেক সেক্রেটারি, আমরা একেবারেই কাতরাচ্ছি। অতিরিক্ত রক্তক্ষরণে শরীর অবশ হয়ে আছে। আমারই তো এই প্রায় 38টার মতো পিরিয়ডস। 38টা জায়গা থেকে যদি রক্ত ঝরতে থাকে, আপনি কতক্ষণ থাকবেন? অতিরিক্ত রক্তক্ষরণে রক্তশূন্যতায় মৃত্যু। একরকম কিছু নাই যে কি বলে টিটেনাস না কি বলে, তাও নেই। আমাদের কর্মীরা, আমাদের হাজির বিভাগের কামরাঙ্গীরচরের আলী, আমাদের জগন্নাথলের ক্লাস 3 ফ্রামপুলির, ওরা সবাই কোনো রকম দৌড়াদৌড়ি করে চান্নারপোল থেকে দিলেন। কিচ্ছু নাই, একটা নার্স নাই, একটা ডাক্তার তো নাই। সবাই যখন বিনা চিকিৎসায় একেবারেই কাতরাচ্ছি। আর লোয়ার পোর্শন অফ দ্য, আমাদের বাচ্চু ভাই যে মহানগর আওয়ামী লীগের মিরপুরের বাচ্চু ভাই, লোয়ার পোর্শনে ব্যাপক আঘাত এসছে। বজলু ভাই সে একই অবস্থা। আমরা ঘন্টাখানেক পরে, 1-1.5 ঘন্টা পরে আমাদের নেতৃবৃন্দ গেলেন, নেত্রী পাঠিয়েছেন অ্যাম্বুলেন্সে করে। আমি যেমন ঢাকা মেডিকেল থেকে বাংলাদেশ মেডিকেলে এসেছিলাম, বাউদ্দিন নাসিম ভাইও বাংলাদেশ মেডিকেলে এসেছিলেন, আমাদের লালবাগের আমাদের বন্ধু আক্তার ও বাংলাদেশ মেডিকেল, এরকম যে যার মতো করে শিকদার মেডিকেল, বাংলাদেশ মেডিকেল, যে যেখানে পেরেছে ছুটেছে। বঙ্গবন্ধু কন্যা, তারা দুই বোন কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন যা আছে সব বিক্রি করে হলেও কর্মীদের চিকিৎসা করতে হবে। আমাদের প্রত্যেকটা কর্মীকে শুধু একবার না, বারবার বিদেশে পাঠিয়ে সর্বোচ্চ চিকিৎসা দিয়েছেন। চিকিৎসার পরে এই গত 10 বছরে খুঁজে বের করে বঙ্গবন্ধু যেই মেমোরিয়াল ট্রাস্ট থেকে, আমি এটাই বলতে চাচ্ছিলাম, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে তাদের সন্তানদের শিক্ষা, মাসে মাসে তাদের ওষুধের জন্য টাকা দেওয়া, সর্বোপরি এককালীন কাউকে 20 লক্ষ, কাউকে 10 লক্ষ, কাউকে ফ্ল্যাট, যারা একেবারেই বিপর্যস্ত তাদের পুনর্বাসনের সবটুকু ব্যবস্থাই বঙ্গবন্ধু কন্যা করেছেন। আমাদের মাহবুবা পারভিন, যাকে মৃতভাবে মর্গে ফেলে হয়েছিল, আমাদের ঢাকা জেলা সাভার বাড়ি, আমাদের ঢাকা জেলার স্বেচ্ছাসেবক লীগের কর্মী মাহবুবা পারভিন, তার ছেলেকে চাকরি দেওয়া, তার ট্রিটমেন্ট করা। আমাদের আরেকজন কর্মী ছিল নীলা, তাকে কয়েকবার ভারতে যেতে হয়েছে চিকিৎসার জন্য। আমাদের উম্মে রাজিয়া কাজল, স্বেচ্ছাসেবক লীগের মহিলা সম্পাদিকা। আমাদের নাসিমা ফেরদৌসী লাস্ট পার্লামেন্টের সংরক্ষিত এমপি ছিলেন, এখনও পার্লামেন্টে আমাদের এই যে হাজারীবাগের আমাদের পুরান ঢাকার মহিলা আওয়ামী লীগের প্রায়োরিটি। আমি এই লাস্ট 3টা পার্লামেন্টে, 9th, 10th and 11th পার্লামেন্টে রাজনৈতিক অবস্থান বুঝে 2-3 করে কিন্তু মহিলা এমপি সংরক্ষিত আসনে আপা নিয়ে এসছেন। এবারও 2 আছেন, দীপ্তি, শাহেদ আরেক দীপ্তি, আমাদের উত্তর মহিলা লীগের সেক্রেটারি, এখন প্রেসিডেন্ট। দীপ্তি পার্লামেন্টের এমপি ছিলেন। আমাদের উম্মেরা যে কাজল ছিল গত পার্লামেন্টে, নাসিমা ফেরদৌসী ছিলেন। এবারও আমাদের 2 নারী নেত্রী আছেন যারা এই গ্রেড আক্রান্ত, মারাত্মক আহত। দাদা, রাজনৈতিকভাবে এবং ব্যক্তিগতভাবে চিকিৎসা সেবা, আর্থিকভাবে স্বাবলম্বী করে দেওয়া, মাসে মাসে ওষুধ কেনার জন্য বঙ্গবন্ধু ট্রাস্ট থেকে অনুদান দেওয়া, তাদের সন্তানদের পড়াশোনার জন্য মাসে মাসে বৃত্তি দেওয়া, একটা মানুষের পক্ষে যা যা করা সম্ভব সবটাই কিন্তু আমাদের জন্য নেত্রী করেছেন। আমরা আসলে কৃতজ্ঞ। এই জন্যই তিনি মমতাময়ী জননী। তার হাতেই কিন্তু শুধু আমরা আক্রান্ত, আহত আমরাই নিরাপদ না, আমাদের দেশটাই নিরাপদ তার হাতে।
দাদা, আমরা একদম শেষ দিকে চলে এসেছি। আপনি নিশ্চয়ই একটু ছোট্ট করে বলবেন যে আপনি নিশ্চয়ই চাইবেন না যে এই ধরনের ঘটনা আবারও ঘটুক, কিংবা দেশের রাজনীতিকে কলুষিত করুক এমন কোনো ঘটনা ঘটুক। ধন্যবাদ রাহুল। যেটি আমি একেবারেই ক্যাটাগরিক্যালি বলতে চাই, যারা বাংলাদেশের ভিত্তিকে, স্বাধীন বাংলাদেশের ভিত্তিকে নেড়ে দিয়েছিলেন এই গ্রেনেড অ্যাটাকের মধ্য দিয়ে, সুগভীর চক্রান্ত, জননেত্রী শেখ হাসিনাকে নিশ্চিহ্ন করার মধ্য দিয়ে বাংলাদেশকে নিশ্চিহ্ন করা, ৭১-এর পরাজিত সেই যুদ্ধ অপরাধী, ৭৫-এর খুনি জিয়াউর রহমান এবং তার সৃষ্ট রাজনৈতিক দল, তার পরিবার, যারা নির্লজ্জের মতো বঙ্গবন্ধু খুনিদের রক্ষা করেছেন বারবার। তাহলে একটু কথা উল্লেখ না করলেই নয়, কারণ বঙ্গবন্ধুর খুনিরা কারাগারে, সেখানে গ্রেনেড পাওয়া যাওয়া যোগসূত্র আছে। এবং ২০০১ থেকে ২০০৬ খালেদা জিয়া বিএনপি যোজন ক্ষমতায়, আপনি দেখবেন দেশের সর্বোচ্চ আদালত হাইকোর্টে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত এক খুনি, পলাতক খুনি, যিনি বিদেশে মৃত্যুবরণ করেছেন, মারা গেছে। খালেদা জিয়া, তারেক রহমানরা কত হীন, এবং খুনিদের পক্ষে ওদের অবস্থান নিতে হবে, ওদের প্রভুদের খুশি করার জন্য ওই দেশের সর্বোচ্চ আদালতে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত পলাতক খুনি, মৃত ব্যক্তিকে চাকরিতে প্রমোশন দিয়ে খুনিদের পক্ষে তাদের সমর্থন ব্যক্ত করেছেন। কাজেই বুঝতে হবে ওই ৭১-৭৫-এর খুনি এবং ২১শে আগস্টের খুনিরা এক এবং অভিন্ন। কোনো অজুহাতে, কোনো দেশি বিদেশির পরামর্শ, একটা ক্রেডিবল ইলেকশন, একটি বহুদলীয় গণতন্ত্র, কোনো অজুহাতেই এই স্বাধীনতা, গণতন্ত্র, মানবতার শত্রু এই দুর্বৃত্তদেরকে রাজনীতিতে পুনর্বাসনের কোনো সুযোগ নেই। কারণ ওরা বাংলাদেশকে বিশ্বাস করে না, বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না। এবং এই কুলাঙ্গারদেরকে, এই দুর্বৃত্তদেরকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসনের কোনো অবকাশ আছে বা থাকতে পারে, বা কেউ চেষ্টা করতে পারেন, আমরা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা সন্তানরা তারা লিটারেলি চেস করব, আমরা ঠিকিয়ে দেব। আমরা এদেরকে বাংলাদেশের রাজনীতি আসতে দেব না। বাংলাদেশের রাজনীতি করতে হলে বাংলাদেশের চেতনায় বিশ্বাস করতে হবে, অসম্পাদিক গণতান্ত্রিক যে মূল্যবোধ তাকে ধারণ করেই তাকে আসতে হবে। জঙ্গি, আত্মঘাতী বোমা, হরকাতুল জিয়া, জেএমবি এই নামে এসে এই অপশক্তিকে পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য রাজনীতি করার সুযোগ বাংলাদেশে আমরা রাখতে দেব না। দাদা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আর ২১শে আগস্ট চাই না, আমরা চাই না এই ধরনের রক্তক্ষয়ী ঘটনা। আমরা শান্তি চাই, পৃথিবী হোক শান্তিময়, বাংলাদেশও হোক শান্তিময়, রাজনীতি হোক মানুষের সুখ আর সমৃদ্ধির জন্য। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আগামী পর্বে আমরা থাকব, সঙ্গে থাকবেন নতুন কোনো অতিথি।